আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজ মূলত হচ্ছে খুবই স্পেশাল একটা বিষয়, কারণ হচ্ছে বিশেষ করে যারা এইচএসসি লেভেলের রয়েছেন এবং হচ্ছে অনেকেরই কিন্তু হচ্ছে ইকোনমিক্স যে সাবজেক্টটা আছে সেটা নিয়ে হচ্ছে অনেক ভয় কাজ করে। বিশেষ করে হচ্ছে আপনারা মোটামুটি যারা ইকোনমিক্স নিয়েছেন তারা ভালো করেই জানেন ইকোনমিক্সে হচ্ছে কিছু চিত্র বিষয় কিন্তু আছে, ঠিক আছে, চিত্রভিত্তিক বিষয়। আবার হচ্ছে কিছু কমার্স রিলেটেড বিষয়গুলো আছে। তো যারা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় সায়েন্স থেকে নিয়ে যারা ইন্টারে আর্টস নেন, অথবা হচ্ছে যারা কমার্স নেন, এমনকি কমার্সেরও হচ্ছে অনেকের দেখা যায় ফোর্থ সাবজেক্ট হিসেবে অনেকের ইকোনমিক্স কিন্তু থাকে। ফোর্থ সাবজেক্ট যাদের বিশেষ করে ইকোনমিক্সটা আছে তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, ফোর্থ সাবজেক্টে যদি আপনি ভালো একটা রেজাল্ট যদি করেন তাহলে এটা কিন্তু আপনার যে সাবজেক্টগুলো আপনার নর্মাল নাম্বার যেগুলোতে পেয়েছেন কম নাম্বার সেগুলোতে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট আসবে। ঠিক আছে, তো এর জন্য যাদের ফোর্থ সাবজেক্ট আছে অবশ্যই গুরুত্ব সহকারে ইকোনমিক্সটা অবশ্যই গুরুত্ব সহকারে দিতে হবে, ঠিক আছে। ওকে, তো আশা করি থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন তো কি রিলেটেড ক্লাসটি হচ্ছে। শুরুতেই বলে রাখতেছি এটা কিন্তু ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল দুইটার মধ্যেই কিন্তু আপলোড করে দেওয়া থাকবে, ঠিক আছে। আর আমি ইকোনমিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটারই হচ্ছে আহ, অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট বিষয়গুলোই ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো ভিডিওগুলো আপনার প্লেলিস্টে গেলেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে দিয়ে দেওয়া থাকবে। তো যখন মন চায় আপনারা দেখে নিতে পারবেন। ওকে, আচ্ছা, তো আজ মূলত হচ্ছে আমরা যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তো আমরা ইকোনমিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 সম্পর্কে কথা বলবো, ঠিক আছে। ওকে, আর এটা মূলত হচ্ছে একটি লেকচার শিট, ঠিক আছে। তো যদি হচ্ছে কারোর লেকচার শিট যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে বিকাশ অথবা হচ্ছে ডিজিটাল পেমেন্টে হচ্ছে পেমেন্ট করে, নাম্বারও দিয়ে দেওয়া আছে, পেমেন্ট করে ফি 50 টাকা, তো 50 টাকা হচ্ছে পেমেন্ট করে লাস্ট নাম্বার দিলেই আমি হচ্ছে পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। ওকে, তো যাদের প্রয়োজন আছে তারা হচ্ছে নিয়ে নিতে পারেন, আর যদি প্রয়োজন না থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই। ওকে, আর শুরুতেই যে বিষয়টা বলে রাখতেছি, ইকোনমিক্স বইয়ের জন্য যেটা সবচেয়ে বেশি ভালো, কারণ অনেকেই আছে হচ্ছে রঞ্জিত কুমার স্যারের হচ্ছে বই কিনে অনেকেই, তবে আমি পার্সোনালি প্রেফার করি হচ্ছে আপনারা হয় মাসুম আলীর বইটা কিনবেন অথবা হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমান স্যারের বইটা কিনবেন, ঠিক আছে। কারণ এই দুইটা বইয়ের তুলনামূলক আমার কাছে সহজভাবে মনে হয়েছে দেওয়া আছে, ঠিক আছে। কারণ রঞ্জিত কুমার স্যারের বইটা হচ্ছে অনেক কি বলে অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে, কারণ অনেক একটু কি বলে পেঁচানো একটু বেশি আমার কাছে মনে হয়েছে, তো একটু প্রবলেম হইতে পারে, ঠিক। ওকে, তো এটার জন্য আপনার মোস্তাফিজুর রহমান স্যারের বইটা একটু নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো চিন্তা করেন না এটা কোনো প্রমোশনাল ভিডিও না যে মোস্তাফিজুর রহমান স্যারের বই আমাকে টাকা দিছে বা এরকম কিছু। আচ্ছা, বিষয়টা এরকমও না, ঠিক আছে। আচ্ছা, যাতে আপনার পড়ার সুবিধা হয়। তো ওকে, সো আর কথা না বাড়িয়ে অনেক কথা বললাম, তো আমরা হচ্ছে আজকের প্রথম ক্লাস শুরু করব, অর্থাৎ ইকোনমিক্স ফার্স্ট পেপার ফার্স্ট অধ্যায়ের। তো আজকের পড়াটা হচ্ছে আমরা ইকোনমিক্সের কিছু বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করব। ওকে, আচ্ছা, কারণ প্রথম অধ্যায় তেমন বেশি কিছু নাই, তবে হ্যাঁ ইম্পর্টেন্ট বিষয়গুলোই কিন্তু আমরা রেখেছি। হ্যাঁ, ওকে, তো আমরা স্টার্ট করতেছি মূলত হচ্ছে ইকোনমিক্সের বিষয়টা। তো অনেক বইয়েতে দেখা যায় ইকোনমিক্সের সংজ্ঞাটা দেওয়া থাকে, আবার অনেক বইতে কিন্তু দেওয়া থাকে না, চাইলে হচ্ছে লিখে নিতে পারেন। আপনারা খাতা কলম নিয়ে বসেন, এটা অনেক বেশি ভালো হয়, ঠিক আছে। ওকে, তো বেসিক বিষয়টা একটু জেনে নেই। তো এখানে বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো চাইলে আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, আর অবশ্যই হচ্ছে ইকোনমিক্সের জন্য আলাদা একটা নোট খাতা রাখবেন, এটা অনেক বেশি ভালো হয়। তো আমাদের টপিকটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। ওকে, তার আগে ইকোনমিক্সের কিছু বেসিক বিষয় আমরা একটু জেনে নিই, ঠিক আছে। আর ইকোনমিক্সের যে বিষয়টা এটা মূলত হচ্ছে কি একটি শাস্ত্র থেকে এসেছে। শাস্ত্র মানে কি? শাস্ত্র মানে হচ্ছে নর্মালি আপনার কোনো কিতাব বা হচ্ছে আপনার একটা মূলত এটা একটা ধারণা, ঠিক আছে, ধারণা, এবং পাশাপাশি হচ্ছে কি অর্থনীতি রিলেটেড অনেক বইও কিন্তু লেখা হয়েছে, ঠিক আছে। ওকে, শাস্ত্র এই যে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। আর এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক বইতে আছে আবার অনেক বইতে নাই, যেটা হচ্ছে এই যে এটা এই যে ইংরেজি ইকোনমিক্স শব্দের বাংলা পরিভাষা হচ্ছে অর্থনীতি, এবং এই যে যেটা বেশি গুরুত্বপূর্ণ ইকোনমিক্স শব্দটি এই যে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে হচ্ছে কি উদ্ভূত হয়েছে, ঠিক আছে, যেটার অর্থ হচ্ছে কি গার্হস্থ্য পরিচালনার বিষয়। ওকে,
আচ্ছা, সবার ফার্স্টে হচ্ছে কি আপনার গৃহ ব্যবস্থাপনা নিয়েই মূলত হচ্ছে ইকোনমিক্সের বিষয়গুলো হচ্ছে আপনার শুরু কিন্তু হয়েছিল। কারণ এটার পেছনেও কিন্তু অনেক বড় একটা কারণ আছে। সেটা হচ্ছে আপনার মোটামুটি আমরা সকলেই জানি যে সর্বপ্রথম হচ্ছে ব্যবসা তো তেমন একটা ছিল না। বাট সবার প্রথম প্রধান কাজ ছিলই মূলত অর্থনৈতিক। সেটা হচ্ছে কৃষিকাজ। এখন কৃষি ভিত্তিক অর্থনীতি হচ্ছে অধিকাংশই আপনার গৃহ নির্ভরশীল বেশি ছিল। বর্তমান সময়ে, ঠিক আছে? কারণ তখন তো আর মুদ্রা প্রচলন তো আর হয়নি এত আর্লি। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন তো গার্হস্থ্য পরিচালনা বিষয়টা কেন আসতেছে। তো আমরা অর্থনীতির যে নর্মাল যে সংজ্ঞাটা আছে সেটা অলরেডি হচ্ছে উল্লেখ করে দেওয়া আছে সেটার মধ্যে। ওকে, তো সীমিত সম্পদের সাহায্যে কিভাবে এই যে অসীম অভাবের মোকাবেলা করা যায় তা সম্পর্কিত বিদ্যাকেই অর্থনীতি বলে। ঠিক আছে, চাইলে এটা লিখলেও হবে। অনেক সময় অর্থনীতির বেসিক সংজ্ঞাটা অনেক জানা গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাদের জ্ঞানমূলক প্রশ্নেও কিন্তু আসতে পারে যে অর্থনীতি কাকে বলে বা অর্থনীতি কি, এই রিলেটেড। ওকে, আচ্ছা। তো আম, এছাড়া হচ্ছে আপনি আরেকটা সংজ্ঞা দিতে পারেন, সেটা হচ্ছে আপনার মানুষের প্রয়োজনের তুলনায় সম্পদ কিন্তু সীমিত, আর এই সীমিত সম্পদের মধ্যে সীমিত সম্পদ এবং অসীম অভাবের মাঝে কি সমন্বয় সাধন করা। সমন্বয় সাধন হচ্ছে আপনার ব্যালেন্স করে চলাটা কি অর্থনীতি। সহজ ভাষায় যদি আমি বলি তাহলে হচ্ছে আপনার আয় যতটুকু থাকবে তার মধ্যেই কিন্তু কি আপনাকে ব্যয় করতে হবে, ঠিক আছে? তো এই কনসেপ্টটাই হচ্ছে মূলত কি ইকোনমিক্স। ওকে, যতটুকু আয় তার মধ্যেই কি ব্যয়। ওকে, নর্মাল বিষয়, এটা আমাদের প্রতিনিয়ত জীবনের সাথে কিন্তু রিলেটেড। ওকে, দৈনন্দিন জীবনে। আচ্ছা, তো চাইলে হচ্ছে এই ছোট একটা সংজ্ঞা আছে, এটা লিখলেই হয়ে যাবে, ইনশাল্লাহ আপনাকে নাম্বার দিয়ে দিবে। আর এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো জ্ঞানমূলকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সবার ফার্স্টের কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয়, ইকোনমিক্সের যে জনক তিনি হচ্ছে, তার নামটা কি, অ্যাডাম স্মিথ। ওকে, সরি একটু বেশি ঠান্ডা লাগছে আর কি। তো তাকে মূলত হচ্ছে কি অর্থশাস্ত্রের জনক অর্থাৎ অ্যাডাম স্মিথকে অর্থনীতিকে হচ্ছে তিনি কি বলে অভিহিত করেছেন, সম্পদের বিজ্ঞান বলে। তিনি মূলত অর্থনীতিকে হচ্ছে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এবং হচ্ছে কি এখানে আরো কিছু অর্থনীতিবিদ কিন্তু আছেন, ঠিক আছে? দুইটা বিষয় জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুইটা বিষয় সবচেয়ে বেশি আসে। এই যে সম্পদের বিজ্ঞান মূলত কে বলেছেন, অ্যাডাম স্মিথ, হ্যাঁ, অর্থনীতিকে। আর এই অ্যাডাম স্মিথই হচ্ছে মূলত, এই যে অ্যাডাম স্মিথই হচ্ছে মূলত অর্থনীতির জনক। ওকে, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন, ঠিক আছে, পল স্যামুয়েলস। তো এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা দুইটাই কিন্তু আপনাদের এমসিকিউ সিকিউ দুইটার মধ্যেই কিন্তু আসতে পারে, ছোট কোয়েশ্চেনের মধ্যে, হ্যাঁ। আর সবচেয়ে বেশি আপনার এমসিকিউতেই আসে। তো দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এবং হচ্ছে আধুনিক অর্থনীতির জনক হচ্ছে কে, পল স্যামুয়েলস। ওকে, আর অধ্যাপক মার্শাল, তারপরে ক্যানন, তারপরে পিউ, আচ্ছা পিগু প্রমুখ অর্থনীতিকে কল্যাণ বিজ্ঞান বলে অভিহিত করেছেন। ওকে, আর তবে হ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা এবং এইটা, অর্থাৎ এই যে অধ্যাপক স্যামুয়েলসন বলেছেন অর্থনীতি হচ্ছে অপ্রাচুর্যের হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো এবারে আমরা একটু আসি যে মৌলিক অর্থনৈতিক সমস্যাতে, যেটা হচ্ছে আমাদের এই অর্থনীতির অর্থাৎ এই অধ্যায়ের মূল বিষয়। ওকে, তো অধিকাংশ বইতে হচ্ছে আপনার মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে দুইটি কিন্তু উল্লেখ করা আছে। তবে হ্যাঁ, কিছু কিছু বই এরকম আছে যেখানে কিন্তু তিনটি দেওয়া। তবে হ্যাঁ, দুইটা বিষয়ই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে দুষ্প্রাপ্যতা আর হচ্ছে নির্বাচন সমস্যা, এই দুইটা বিষয়। তো দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সমস্যাটা কি, এটা একটু আমরা জেনে নেই, কারণ এই দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা প্রতি বছরই কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আছে, ঠিক আছে? অর্থাৎ শর্ট কোয়েশ্চেনে আপনার মানে অনুধাবন প্রশ্নে কিন্তু সবচেয়ে বেশি আসে সৃজনশীলে। আচ্ছা, তো এটা একটু আমরা জেনে নেই। তো দুষ্প্রাপ্যতা হচ্ছে কি, এটা একটু সহজ ভাষায় বলতে গেলে দুষ্প্রাপ্যতাটা যখন আপনার কাছে প্রয়োজনের তুলনায় যখন সম্পদ সীমিত থাকবে, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু সম্পদ কিন্তু আপনার কাছে থাকবে না, তার চাইতে কি থাকবে, কম থাকবে, সেই ধারণাটাকেই বলা হচ্ছে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা। ওকে, তো এটা আরো ইজি ভাবে বলা হচ্ছে যে আমরা জানি মানুষের জীবনে সম্পদের তুলনায় অভাব সীমিত, যে অভাবের তুলনায় সম্পদের এই স্বল্পতাকেই মূলত হচ্ছে কি দুষ্প্রাপ্যতা বলে। ওকে, তো এটা শর্টকাট ভাবে আপনি লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, কারণ মেইন কনসেপ্টটা বুঝতে পারলে আপনি নিজে থেকে হচ্ছে বানিয়ে ভালো করে লিখতে পারবেন, ঠিক আছে? আগে ধারণা নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আর আরেকটা বিষয় বলে রাখতেছি, আমি কিন্তু থিওরি বিষয় এবং হচ্ছে আপনার চিত্র যে ভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলো দুইটা মিলিয়েই কিন্তু করাবো। এটা কিন্তু কমপ্লিট কোর্স, হ্যাঁ? ওকে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই। ফার্স্ট পেপার শেষ হওয়ার পরে আমি হচ্ছে সেকেন্ড পেপার ধরবো। আচ্ছা, এবারে আসি আমরা নির্বাচন সমস্যা বা নির্বাচন এই বিষয়টায়। নির্বাচনের বিষয়টা আপনারা হয়তো নাম দেখেই বুঝতে পেরেছেন কি হইতে পারে। তারপরেও একটু আমরা জেনে নিই। মূলত বলা হচ্ছে যে অসংখ্যক যে অভাব, কারণ আমাদের তো প্রয়োজন অনেক বেশি, তাই না? কারণ অনেক চাহিদা কিন্তু আছে আমাদের, তাই না? যদিও ইকোনমিক্সে চাহিদা বিষয়টা একটু ভিন্ন কনসেপ্ট, তবে আমাদের অভাব কিন্তু অনেক, ঠিক আছে? অনেকগুলো অভাবের মধ্যে আমাদের সবচাইতে বেশি প্রয়োজন যেটা, আমরা অবশ্যই সেটা আগে পূরণ করব, তাই না? অর্থাৎ যদি কোনো ব্যক্তির যদি এরকম হয়ে থাকে যে হচ্ছে অনেক স্বল্প সংখ্যক ধরেন সে আয় করে, তখন এই স্বল্প সংখ্যক আয়ের মধ্যে সে সবসময় এটাই চাইবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার যে অভাবটা আছে, অর্থাৎ খাবারের খরচের ক্ষেত্রে খাবারের জন্য সে খরচ করতে পারে, কারণ কি খাদ্য সবার ফার্স্ট আমরা জানি চাহিদার মধ্যে, মৌলিক চাহিদার মধ্যে মানুষের। তো পরবর্তীতে হচ্ছে বাকি অভাবগুলো আস্তে আস্তে সে পূরণ করবে, বাট হ্যাঁ গুরুত্বপূর্ণ যেটা সেটা কি আগে সে কি করবে, বেছে নিবে এবং আগেই পূরণ করার চেষ্টা করবে। তো এই যে বেছে নেওয়ার যে প্রক্রিয়াটা, সেইটাই হচ্ছে কি অবশ্যই কি নির্বাচন সমস্যা বা নির্বাচন, দুইটাই যে কোনো ভাবেই আপনি বলতে পারেন। ওকে, আচ্ছা, তো আশা করি হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনটা কি এটা আশা করি বুঝতে পেরেছেন। তো এবার একটু আসি নির্বাচন সমস্যা রিলেটেড আরো দুইটা বিষয় কিন্তু আছে যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এটাই মূলত হচ্ছে আজকের এই লেকচারের হচ্ছে শেষ বিষয়, যে হচ্ছে এই দুইটা সংজ্ঞা মূলত আমরা জানবো। তো পরবর্তীতে আমরা হচ্ছে চিত্রতে চলে যাব, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা রিলেটেড একটাই চিত্র আছে কিন্তু এই প্রথম অধ্যায়ে, তো আর তেমন একটা চিত্র নাই। তবে থিওরি বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ? আচ্ছা, তো বিশেষ করে হচ্ছে যে অনেকেই আছেন যারা হচ্ছে আপনার থিওরি যে বিষয়গুলো বেশি পছন্দ করেন বাট চিত্র তেমন একটা ভালো লাগে না, তাদের জন্য প্রথম অধ্যায়টা আশা করি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, চিত্র যেটা আছে সেটা অনেক ইজি আছে, সমস্যা নেই, আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে, তো ইনশাল্লাহ ভাষায় ভালো করে প্র্যাকটিস করলে আপনার আশা করি এই ইকোনমিক্সে আর কোনো প্রবলেম হবে না, অনেক ইজিলি এ প্লাস চলে আসবে। আচ্ছা, তো নির্বাচনের ব্যাপারে যে দুইটা বিষয় জানা আবশ্যক সেটা হচ্ছে এক হচ্ছে সুযোগ ব্যয়, আরেকটা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা, তাই না? ওকে, তো আমরা ফার্স্টে প্রথমটা প্রথম হিসাবেই জানি, তো সুযোগ ব্যয় সবার ফার্স্টে আছে। তো সুযোগ ব্যয়টা সম্পর্কে আমরা একটু জানি, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট এটা আবার কি এটা একটু দেখে নিই। তো আমরা মূলত হচ্ছে চিত্র আকারেও কিন্তু দিয়ে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সুযোগ ব্যয়ের ধারণাটা, হ্যাঁ? তো সুযোগ ব্যয়টা সহজ ভাষায় বলতে গেলে আগে একটু সংজ্ঞাটা পড়ি। বলা হচ্ছে যে কোনো দ্রব্যের উৎপাদন এক একক বৃদ্ধি করার ফলে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণকেই মূলত হচ্ছে কি সুযোগ ব্যয় বলে। এখন যদি আরো ইজি ভাবে যদি আপনাকে সুযোগ ব্যয়টা এক্সপ্লেন করি, তাহলে ধরেন একজন কৃষক এখানে একটা তার জমি আছে, সাপোজ একজন কৃষকের সাপোজ ধরেন একটা জমি আছে, তো এই জমির মধ্যে সে চাইলে হচ্ছে কি ধানও চাষ করতে পারে অথবা সে চাইলে কি পাটও কিন্তু চাষ করতে পারে, ঠিক আছে? বাট একই সাথে কিন্তু দুইটা করার অপশন কিন্তু নাই, কারণ হচ্ছে কি তার এখন একই সাথে যদি দুইটা যদি সে করে তাহলে কি কস্টিং এর হচ্ছে বিষয়টা ভিন্ন, তাই না? এখন ধরেন হচ্ছে সে ধান চাষ করতে পারে অথবা চাইলে সে গম চাষ করতে পারে, ঠিক আছে? এখন দুইটার কস্ট তো আর সেম না, তাই না? অর্থাৎ ধান চাষ করতে যে পরিমাণ খরচ প্রয়োজন গমের ক্ষেত্রে তো আর সেরকম না। তো এই জন্য সে অবশ্যই কি করবে, অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবে যে ধান উৎপাদন যদি সে করে সে কত পরিমাণ উৎপাদন করতে পারবে এবং হচ্ছে সে বিক্রি করে কি পরিমাণে আয় করতে পারবে এবং সেটা সেটা খরচ উঠাইতে পারবে কিনা, এখানে অনেক ক্যালকুলেশনের ব্যাপার কিন্তু আছে, নর্মাল বিষয়। এখন যদি গম সে উৎপাদন করতে যায় সেক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ এই ধান এবং গমের মধ্যে বা একাধিক দ্রব্যের মধ্যে তাকে অবশ্যই কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, রাইট? এখন সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা গেল সে একটা বিষয় সিলেক্ট করবে, রাইট? তো এই সিলেক্ট করার যে বিষয়টা মানে যেই দ্রব্যটা সে সিলেক্ট করলো এবং যেই বিষয় যে দ্রব্যটা সে সিলেক্ট করলো না, অর্থাৎ যে দ্রব্যটা সে ছেড়ে দিল, ওই ছেড়ে দেওয়ার পরিমাণটা হচ্ছে কি তার জন্য উক্ত দ্রব্যের সুযোগ ব্যয় বলে ধরা হবে, ঠিক আছে? বা সুযোগ ব্যয় বলা হচ্ছে এটা কি। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো মূলত হচ্ছে যেটা গ্রহণ করেছে সেটা কিন্তু সুযোগ ব্যয় না। অনেক স্টুডেন্ট এখানে কিন্তু গলিয়ে ফেলেন, হচ্ছে দেখা যায় হচ্ছে যেটা আপনার গ্রহণ করে সেটা সুযোগ ব্যয় দেয়, বিষয়টা এরকম না। সুযোগ ব্যয় হচ্ছে যেটা আপনি ছেড়ে দিবেন, ঠিক আছে? যে দ্রব্যটা, ঠিক আছে? একটা দ্রব্য বেশি উৎপাদন পাওয়ার লক্ষ্যে অর্থাৎ বেশি আয় করার লক্ষ্যে অন্যটা যখন আপনি ছেড়ে দিবেন, ওই ছেড়ে দেওয়াটাই হচ্ছে কি আপনার জন্য ছেড়ে দেওয়ার পরিমাণটাই হচ্ছে সুযোগ ব্যয়।
ওকে, বারবার কেন বলতেছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টা পরবর্তী যখন আমরা হচ্ছে চিত্র করতে যাব সেখানে কিন্তু অনেক কাজে লাগবে এই ধারণাটা। ওকে, এছাড়া হচ্ছে আমরা কিন্তু একটা ছক আকারে কিন্তু দেখিয়ে দিয়েছি, এখানে অনেক ধরনের দ্রব্য কিন্তু হতে পারে, শুধু যে ধান গমের ক্ষেত্রে এটা প্রযোজ্য বিষয়টা এরকম না। এখানে কলা হইতে পারে, তারপর বেগুন হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এখন দেখেন যে কৃষকের এই যে দুইটা জমি, এখন সে দেখলো হচ্ছে 10 একক যদি ধান উৎপাদন করা যায়, সেখানে কিন্তু কি, সেখানে কিন্তু একটা এককও হচ্ছে কি আপনার গম উৎপাদন করা যাচ্ছে না। আবার যদি 5 একক ধান করা যায় তাহলে 5 একক গম, তো এইরকম হচ্ছে কি আপনার কনসেপ্টটা। এখন দেখা গেল ধান যদি কোনো কিছু না করে 10 একক আপনার কি গম উৎপাদন করা যাচ্ছে, তো একটা যদি করা যায় তাহলে আরেকটা তাকে কি করতে হইতেছে, ছেড়ে দিতে হচ্ছে, রাইট? ওকে, কারণ হচ্ছে একেবারে হচ্ছে যে আপনার সমানে সমান যদি করে তাহলে কিন্তু কি এটা পসিবল, বাট হ্যাঁ, অধিকাংশ সময় দেখা যায় সুযোগ ব্যয়টা যখন বেশি পরিমাণে আপনার আয় করার ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবহার করা হয়ে থাকে। তো সমানে সমান নর্মালি হচ্ছে কি আপনার সমতাটা তেমন একটা আসে না। ঠিক আছে, সমস্যা নেই, এটা আমরা চিত্র করলে আমরা আরো ইজি ভাবে বুঝতে পারবো। ওকে, তো এবার আমরা একটু আসি উৎপাদন সম্ভাবনা রেখার যে সংজ্ঞাটা আছে সেইটাই নিয়ে। ওকে, তো উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা একটু দেখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণে সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দ্রুতি দ্রব্যের বিক্রয় সংমিশ্রণ প্রকাশ পায়। আচ্ছা, সহজ ভাষা আপনি লিখতে পারেন যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যেখানে দুটি দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ প্রকাশ করা হয় বা প্রকাশ পায়। ঠিক আছে, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখার সীমানা দ্বারা সীমিত সম্পদের গণ্ডির মধ্যে, অর্থাৎ একটা লিমিটের মধ্যে উৎপাদন চালিয়ে যাওয়ার বিষয় বোঝানো হয়ে থাকে। অর্থাৎ যার যতটুকু পরিমাণে অর্থ আছে, সম্পদ আছে, সে অতটুকু পরিমাণে কিন্তু কি খরচ করতে পারবে। ঠিক আছে, যার কারণেই হচ্ছে কি আপনার সুযোগ ব্যয় এবং উৎপাদন সম্ভাবনা রেখার ধারণাটা কিন্তু আসে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এগুলো অবশ্যই আপনারা আপনার থিওরিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য এবং হচ্ছে চিত্রের জন্য অবশ্যই আলাদা একটা নোট খাতা কিন্তু করবেন, তাহলে এটা পরীক্ষার জন্য আপনাদের অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, আপনারা যদি ভালোভাবে ফলো করেন ইনশাল্লাহ আপনাদের টেস্ট পেপারও কিন্তু লাগবে না। ঠিক আছে, কারণ আপনাদের এখান থেকে পড়লেই কিন্তু হবে, ইকোনমিক্সের জন্য আলাদা টেস্ট পেপার লাগবে না আপনাদের। ওকে, তো পরবর্তী ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এইটা আপনাদের অনেক বইই কিন্তু এই ম্যাথটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, মূলত হচ্ছে এই চিত্রটা, তো এটা হচ্ছে মূলত উৎপাদন সম্ভাবনা সূচি। তো উৎপাদন সম্ভাবনা সূচি থেকে কিভাবে আমরা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে পারি সেই বিষয়টা হচ্ছে আমি দেখাবো ওকে পরবর্তী ক্লাসে। তো যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ে একটাই চিত্র আছে। ঠিক আছে, আর এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, এখানে অনেক কিছু বোঝার আছে কিন্তু। হ্যাঁ, তো চিত্রের ক্ষেত্রে আরেকটা বিষয় একটু বলে রাখি, চিত্র যদি ভালো করে আঁকতে পারেন এবং হচ্ছে মোটামুটি লেভেলেরও যদি ব্যাখ্যা দিতে পারেন তাহলে আপনাকে নাম্বার কোনো কাটবে না। ঠিক আছে, এটা থিওরিক্যাল মতো না যে 4 এর অ্যান্সার করলেন বা 3 দিল, বা ধরেন না 3.5 দিল। ঠিক আছে, বাট চিত্রের ক্ষেত্রে বিষয়টা এরকম না, চিত্র যদি ভালো করে আঁকতে পারেন, সুন্দর করে আঁকতে পারেন, তাহলে আপনাকে ফুল নাম্বারই কিন্তু দিয়ে দিবে, ব্যাখ্যাও অনেক সময় পড়েও না। তবে ব্যাখ্যাটা কিভাবে ইজিলি দিবেন সেই ব্যাপারেও হচ্ছে আমরা আলোচনা করব। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই, ওভারঅল কমপ্লিট প্যাকেজ থাকতেছে ইনশাল্লাহ। আর এই ক্লাসটা একটু বড় হয়ে গেছে যার কারণে একটু দুঃখিত। তবে হ্যাঁ, ফার্স্ট ক্লাস যেহেতু, তো আশা করি একটু একটু ইনফরমেশন তো দেওয়া লাগবেই আপনাদের, তাই না? আচ্ছা, তো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমন্ত্রণ রইলো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন, ব্যাখ্যা ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো। ওকে, তো সেই ক্লাসের জন্য অবশ্যই আমন্ত্রণ রইলো সকলকে। তো